সুধী দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের কথা অনুষ্ঠানের 18তম পর্বে। গত পর্বে আমাদের সাথে ছিলেন মাননীয় প্রধান তথ্য কমিশনার। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের মাঠ প্রান্তরে উৎপন্ন হয় নানা প্রকার কৃষিদ্রব্য, তার সাথেই সমগ্র দেশবাসীর ভাগ্য জড়িত। কর্মসংস্থানের সিংহভাগই আসে এই কৃষি খাত থেকে। বাংলাদেশের শতকরা প্রায় 80 জনই কৃষিজীবী। কৃষি মানে কৃষক। সুদূর অতীতে কৃষকরা ছিল সচ্ছল, ছিল গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান। কৃষকদের গৌরবময় ঐতিহ্য এখন আর বর্তমান নেই। দুর্যোগ এবং দারিদ্র্যের কষাঘাতে প্রতিনিয়তই পিষ্ট হচ্ছে কৃষক জীবন। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের পর্বে আমরা মুখোমুখি হচ্ছি আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু সাংবাদিক এবং সুবিধাবঞ্চিত শিশুরা। আমি বাঁধন। আমি চাঁদনি। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। আমি তাহিব। আমি ঢাকা ধামালপুর থেকে এসেছি। আমি ক্লাস 5-এ পড়ি। পড়ালেখার পাশাপাশি ভ্যান গাড়ি টেলি। মাননীয় কৃষিমন্ত্রী হিসাবে আপনার কাজ কি? আমার কাজ সারা দেশে আমার কৃষক কিষানি বা চাষি ভাইয়েরা বোনেরা যেভাবে ফসল উৎপাদন করে সেই ফসল উৎপাদনে তাদের সহায়তা দেওয়া, সাহায্য করা, সরকারের তরফ থেকে যতটুকু সম্ভব তাদের সুযোগ সুবিধা দেওয়া। কিন্তু তাদের কাজটা তারাই করেন, আমরা পাশ থেকে সহযোগিতার হাত বাড়াই। যেমন সময় মতো সারের যাতে তার কাছে পৌঁছায় সেই ব্যবস্থা দেখি, ভালো বীজ যাতে সে পায় সেভাবে সেই দিকটাতেও আমাদের খেয়াল রাখতে হয়। আবার এই যে এখন বোরো ধান হবে, সেচের মৌসুম, শুধুমাত্র ডিজেল আর ইলেকট্রিসিটি দিচ্ছি তা না, আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট জলাধার তৈরি করে দেওয়া, যেখানে পানিটা সংরক্ষণ করা যায়। সেটা রাবার ড্যাম হতে পারে, সেটা বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে পানি আটকে রাখার ব্যাপার হতে পারে। এই সবগুলো আমরা সরকারের তরফ থেকে, যেহেতু জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার একটি কৃষি বান্ধব এবং কৃষক বান্ধব সরকার, এই কাজগুলোকে আমরা করতে আমাদের সমস্ত শ্রম এবং আমাদের সমস্ত চিন্তা এর পিছনে ব্যয় করি। আমরা কৃষকের পাশে আছি, কৃষকের কাছে আছি এবং কৃষক আমাদের সঙ্গে আছে, এই নীতি নিয়েই আমরা আমাদের কৃষি পরিচালনা করি। আমার নাম মুক্তা। আমি ঢাকা ধামালপুর থেকে এসেছি। আমি ক্লাস 5-এ পড়ি। পড়ালেখার পাশাপাশি কলা বিক্রি করি। মাননীয় কৃষিমন্ত্রী, আমি শুনেছি আপনাকে অগ্নিকন্যা বলা হতো, কেন বলা হতো এবং আপনার এই নামটা কে দিয়েছেন? আমার এই নাম কেউ দেয় নাই, এটা এমনি এমনি মানে মানুষের ভিতর থেকে কে যে দিয়েছে কখন। আমি আসলে অবশ্য বলতে হয়, আমি তখন জেলে ছিলাম, তখন একজন কবি একটা কবিতা লিখেছিলেন, ওনার নাম দেলোয়ার, উনি সিলেটের অধিবাসী। তো উনি একটা কবিতা লিখেছিলেন আমাকে নিয়ে আর কি, যে অগ্নিবন। তখন আমার বয়স কম, তো আমি কেবল ইউনিভার্সিটি থেকে তারপরে যে মানে ছাত্রী হিসাবে তারপরে জেলে গেছি। তো উনি একটা কবিতা লিখেছিলেন অগ্নিবন মতিয়াকে, সেই থেকে আর কি। পরে জেল থেকে বেরোবার সময় আমাদের দেশে তো মিটিংয়ের সময় নানান ধরনের বিশেষণ দিয়ে নানান গুণাগুণের কথা বলে মানে নামটা ঘোষণা করা হয়, ওইভাবে এসে গেছে। এটা কেউ মানে মানে বিশেষ অনুষ্ঠান করে আমাকে দিয়েছে তা না। আমি নুসরাত জাহান তানিয়া, নীলফামারী থেকে এসেছি, নবম শ্রেণীতে পড়ি। আমরা জানি যে আপনি অনেক ছোটোবেলা থেকে রাজনীতিতে এসেছিলেন। তখন আমাদের দেশের অল্প সংখ্যক নারীরাই রাজনীতিতে নেমেছিল। আপনি যখন রাজপথে রাজনীতিতে নেমেছিলেন তখন কি কোনো সামাজিক বাধার সম্মুখীন হয়েছিলেন? এটা খুব মানে তোমার এই জানাটা আমি খুব মানে খুশি হলাম আর কি, তোমার এই মনের জিজ্ঞাসাটা। আসলে আমি তো সেই যখন 52 ভাষা আন্দোলন হলো তখন আমার বয়স 10, আমার 42-এ জন্ম, 52 ভাষা আন্দোলন আমরা কিছুই বুঝি না, স্কুলে ছোট মানে ক্লাসে যাই। কিন্তু সেই সময় একদিন কলেজের ছাত্ররাই বিশেষ করে এসে বললো যে ঢাকায় গুলি হয়েছে, ছাত্রদের মেলে ফেলছে, আমাদের যেতে হবে, মিছিলে যেতে হবে। তাদের সঙ্গে আমরা বেরুলাম, কেননা যেভাবেই হোক, ছাত্র হোক আর ছাত্র না হোক, কেউ তো কারোর মারার অধিকার রাখে না। কাজে কিছু বুঝি, এইটুকু বুঝি যে মেরে ফেলেছে এবং ছাত্রদের মেরে ফেলছে। এই জন্য আমরা স্কুল থেকে সব বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আবার যেহেতু আমি একটু মানে
সেই প্রথম বেরিয়েছিলাম, মেয়েদের ভিতরে অন্যেরা একটু ইতস্তত থাকে, এটা স্বাভাবিক। তা ইতস্তত করছিল, সেই জন্য যখন মানে সবার আগে বেরিয়েছি ওটা গিয়ে, তখন আমরা জামালপুরে সিংজানি স্টেশনের একটা মাঠে, সেখানে একটা ছাত্রদের মিটিং হচ্ছিল। তা অনেকে বক্তৃতা দিচ্ছে, তা আমাকে হঠাৎ মাইক দিয়ে দিয়েছে, ভেবেছে যে আমি খুব তৈরি এবং আমি হয়তো খুব মানে অনেক কিছু জানি, কিন্তু আমি তো তখন কিছুই জানি না, খালি জানি যে ছাত্রদের মেরে ফেলেছে। তো আমার হাতে মাইক ধরানোর পরে আমি তো একটু ভেবাচাকাই খেলাম। তারপরে তবু বলছে কিছু বলো, কিছু প্রম্পটও করে যে ছাত্রদের মারছে এই কথাটা বলো। তো যাই হোক, আমি এইটুকু বললাম যে ছাত্রদের যে গুলি করা হচ্ছে এটা আমি ঘৃণা করি। মানে তখন তো আমি এত ভাষা দিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না। আর তারা নাকি আমাদের বাংলা ভাষায় কথা বলতে চেয়েছিল, এই জন্য মারা হয়েছে, এর জন্য নুরুল আমিনের কল্লা চাই এই বলে যে আমি আর দেখলাম যে আমার আর বক্তৃতা দেওয়া তো দূরের কথা, মানে গলা আটকে আসতেছে, মানে নার্ভাস হয়ে গেছিলাম খুব। কিন্তু তবু এইটুকু বলাতে মানে যাই হোক, যেহেতু আমার আব্বা সরকারি চাকরি করতেন, পরে আবার তার উপরে আবার চাপ সৃষ্টি করলো তখনকার সরকার, মুসলিম লীগ সরকার। কিন্তু যাই ওই থেকে শুরু আর কি। কিন্তু একটা জিনিস আমি তোমাদের একটু বলবো, যে আমরা আমাদের দেশের মানুষ কিন্তু খুব খোলা মনের। আমি যে মিছিল করলাম, বা আমার সঙ্গে আমি একা না, তো আরও বেশ কিছু মেয়ে আমাদের ক্লাসের বা আমাদের উপরের ক্লাসের, তারা মিছিল করলেও কিন্তু এর জন্য এমনি বরং শিক্ষকরা একটু শাসন করছেন যে কেন তোমরা এরকমভাবে ডিসিপ্লিন ভেঙে বাইরে গেলা, কেন আমাদের কথা মানলা না। কিন্তু সেই অবস্থায় দেখো মেয়েরা জেলে গেল, বেশ কিছুদিন জেলে রইল, কিন্তু সেই মানে ছাত্রীদের কিন্তু সমাজে গ্রহণ করাতে বা গ্রহণযোগ্যতাতে কোনো প্রশ্ন সেদিন কিন্তু সৃষ্টি হয়নি। আমার নাম হাসিবুল হোসেন প্রান্ত, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, 10ম শ্রেণীতে পড়ি। পড়াশোনার পাশাপাশি আমি শিশু সাংবাদিক হিসেবে কাজ করি। 52 এর ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধে আপনার ভূমিকা কি ছিল? ভাষা তো বললাম, আমি তখন 10 বছরের ছাত্রী, মানে বালিকা যারে বলে। তা তো তখন আমার জ্ঞান বুদ্ধিতে যা খুলে মানে যা আমি বুঝছি সেটা নিয়েই আমি মিছিলে গেছি, বা মিটিংয়ে না বুঝে না, কিন্তু খুবই মানে তরবর করে যা পারছি 2 লাইন বলে ফেলছি। আর মুক্তিযুদ্ধের সময় মানে সেই একদিকে মুক্তিযোদ্ধা হিসাবে ট্রেনিং নেওয়া, মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, এবং অন্যদিকে সেই যেটা ট্রেনিং মানে অস্ত্রেরও ট্রেনিং নিচ্ছে, আবার সেই আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করার জন্য যে নার্সিংয়ের যে ট্রেনিং সেটাও নিচ্ছে। এবং আমরা অনেক আহত মুক্তিযোদ্ধাদের সেই সেবা শুশ্রূষা করার জন্য যে বিভিন্ন, আমি মূলত আগরতলা ছিলাম, আগরতলা হসপিটালে অনেক সময় আহত মুক্তিযোদ্ধারা আসতো, তাদের সেই নার্সিং করা, সেবা শুশ্রূষা করা, তাদের ব্যান্ডেজ করানো, একেবারে একটা সেই কনফ্রন্টেশন, অর্থাৎ ওইদিকে গুলি করতেছে আমিও ওই দিক থেকে গুলি করতেছি, আমি সেটা করি নাই। আমি তানিয়া, আমি এসেছি ঢাকা জুরাইন থেকে। আমি ক্লাস 6-এ পড়ি। পড়ালেখার পাশাপাশি আমি টেইলারিং কাজ করি। মাননীয় কৃষিমন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে ক্লাস 6-এ পাঠ্যপুস্তকে কৃষি সম্পর্কে কিছু আলোচনা দেওয়া আছে, কিন্তু আমরা কৃষি সম্পর্কে আরও বেশি জানার জন্য আলোচনা বৃদ্ধি করা যায় কি? কৃষি সম্বন্ধে যদি তুমি আরও বেশি জানতে চাও, তাহলে কৃষির আমাদের কিন্তু মানে সেই মাধ্যমিকের পরে আমাদের কিন্তু ট্রেনিং সেন্টার আছে, যেটা এটিআই বলে, এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট। এছাড়া কৃষির উপরে পড়াশোনার জন্য সেই অনেকগুলি কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। আমাদের এটা মনে রাখতে হবে যে মাধ্যমিক পর্যন্ত সব ধরনের যে সাবজেক্ট সেগুলির উপরে একটা মোটামুটি ধারণা দেওয়া হয়। সেখানে বিশেষভাবে কৃষির জন্যই যদি বেশি ঝোঁক দেওয়া হয়, তাহলে তুমি কখন ইংরেজি শিখবে, কিভাবে তুমি অঙ্ক শিখবে, তুমি কিভাবে যে রসায়নটা শিখবে, তুমি কিভাবে অন্যান্য যে মানে প্রকৌশলের যে শিক্ষা, এই সবগুলি তোমাকে প্রাথমিক ধারণা দেওয়ার পরে তুমি বিশেষভাবে কৃষির দিকে যাবে। আমি প্রদীপ বিশ্বাস, গোপালগঞ্জ মুকসুদপুর থেকে আসছি। আমি লেখাপড়ার পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করি। ভালো। মাননীয় কৃষিমন্ত্রী, আমাদের গোপালগঞ্জে যে বয়সে শিশুদের হাতে বই খাতা কলম থাকার কথা, দারিদ্র্যের কারণে পিতামাতারা
শিশুদেরকে স্কুলে না পাঠিয়ে সেই বয়সে কাঁচি কোদাল হাতে মাঠে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে আপনার মন্ত্রণালয় কি কোনো পদক্ষেপ নেবে? শিক্ষার বিষয়টা তো হলো শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়, আর কাঁচি কোদাল হাতে যেমন পাঠায়, আবার পাশাপাশি আমরা তো জানি, তুমি নিজেও জানো, যে আজকে কিন্তু প্রাথমিক শিক্ষা এটা অবৈতনিক। কাজেই অনেক জায়গায় রাতেও স্কুল চলে। ইচ্ছা যদি করে তাহলে কিন্তু এখানে পড়াশোনা করতে পারে। সুতরাং পড়াশোনার ব্যাপারটা ইচ্ছাও থাকতে হবে। এই ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা ছাড়া কিন্তু মানে পড়াশোনাটা আয়ত্তে আনা খুব কঠিন। সরকার চায় বলেই তো আমরা সবারই ক্লাস 10 পর্যন্ত নতুন বই দিলাম। গোপালগঞ্জে স্কুলের সুযোগ নেই। আমি কিন্তু গোপালগঞ্জে প্রত্যেকটা, বলতে গেলে সব গ্রাম না হলেও আমি বলবো যে আমি তো 70% গ্রামে হাইটে কিন্তু নির্বাচনের সেই মানে ক্যানভাস করছি। কাজে আমার মোটামুটি জানা আছে যে ওখানে কতটা সুযোগ আছে আর কতটা নাই। কাজেই তোমার যে সঙ্গী যে নাকি এখনো পড়ছে না, তারই উদ্বুদ্ধ করা কিংবা তার বাবা মারে বলে তা তোমার সেই সঙ্গীরে, খেলার মাঠের সঙ্গীরে স্কুলে নিয়ে আসার জন্য তোমারও কিন্তু দায়িত্ব আছে। আমার নাম মোহাম্মদ দেলাওয়ার হোসেন। আমি যাত্রাবাড়ি ডলফিন সেন্টার থেকে এসেছি। আমি 7ম শ্রেণীতে লেখাপড়া করি। মাননীয় কৃষিমন্ত্রী, আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, আর এই কারণে যেসব জমিতে চাষাবাদ করা হতো, আর সেই সকল জমির মধ্যে বসতবাড়ি গড়ে উঠছে। এর জন্য ফসল উৎপাদন অনেক কমে যাচ্ছে। আর এই অবস্থাতে আমরা কিভাবে আমাদের দৈনিক খাওয়ার চাহিদা পূরণ করব? আমাদের জমি কমে যাচ্ছে, মানুষ বাড়ছে, এটা তো একেবারে ধ্রুব সত্য, এবং এটা আমাদের একটা কঠিন সমস্যা। এটাও তুমি মানে সঠিক কথা বলছো। কিন্তু আমরা এখন পর্যন্ত একটা জিনিস যে ওই যে প্রথমেই যখন বলা হচ্ছিল যে গোয়াল ভরা গরু, মাঠ ভরা ধান, এটা কিন্তু মুষ্টিমেয় লোকের জন্য ছিল। তখনও আমরা জানি মানে সেই মন্বন্তর 49-এর মন্বন্তরে প্রচুর লোক মারা যায়। সে তখন অবশ্য ব্রিটিশের আমল। কাজেই তখন তো জনসংখ্যা আরও কম ছিল এবং আরও অনেক ক্ষেত ছিল, আর তখন এত বাড়িও ছিল না। আমাদের জনসংখ্যা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এটা যেমন ঠিক, কিন্তু জমি থেকে উৎপাদন বৃদ্ধি আমরা করতে পারি এবং করে আমরা দেখিয়েছি যে আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় মানে জনসংখ্যা ছিল 7.5 কোটি, আজকে 15 কোটির উপরে। নতুন আদমশুমারি হলে এটা যে কত হবে আমি ঠিক জানি না, আমি মানে অনুমান নির্ভর কথা বলতে চাই না, কিন্তু ডবলে মানে বেশি হয়ে গেছে আমাদের জনসংখ্যা। এবং নিশ্চয়ই তোমার কথা অনুযায়ী যে জায়গা কমে গেছে, কৃষি জমির জায়গা কমে গেছে, বাড়ি ঘর উঠছে, এবং আমাদের কোনো সেইভাবে সুষ্ঠু পরিকল্পনাও নাই যে একদিকে বাড়ি হবে সব, অন্যদিকে জমি খোলা থাকবে, রাস্তাঘাটে এতটা যাবে, কলকারখানা এতটা যাবে, এই ধরনের মানে পরিকল্পনা করে আমাদের দেশটা মানে বঙ্গবন্ধু হত্যা করার পরে আর ওইভাবে গড়ে উঠতে পারে নাই। আমরা শেখ হাসিনা একটু চেষ্টা করে, মানে একটু না, আন্তরিকভাবেই চেষ্টা করেন, কিন্তু তবু সবটা সামলায় উঠতে পারেন না। কিন্তু আমি বলবো যে আমাদের কৃষি বিজ্ঞানী, আমাদের দেশের কৃষক এবং সরকারের সদিচ্ছায় আজকে কিন্তু মানুষ না খেয়ে নেই। কিভাবে বেশি করে ফসল ফলানো যায় এটা কিন্তু আমরা কৃষকদের আমরা শিক্ষা দিতে বা তাদের হাতে ধরায় দিতে এই কৌশলটা আমরা সক্ষম হয়েছি। আর এছাড়া ওই যে বললাম পাওয়ার টিলার, সার, ভালো বীজ, পানির ব্যবস্থাপনা। আগে পানির অভাবে শীতকালে কোনো ধান চাষ হতো না, এখন তো ওই যে শ্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল কিংবা যে জলাধারে পানি আটকে রেখে সেচের মাধ্যমে, সেটা ফিতা পাইপ হতে পারে বা ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে সেই পানি দিয়ে ক্ষেত ভিজে এখন শীতকালেও কিন্তু ফসল হয়। আবার আউশ হয়, আমন হয়, আগে ভুট্টা ছিল না, এখন ভুট্টা হয়, গম তো আছে, এরকম আগে অনেক ধরনের সবজি হতো না, এখন বাংলাদেশে সেই সবজিগুলি হয়। আমি তন্নি সাহা, বাগেরহাট থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিকতা করি। আমরা জানি সাধারণত একটি জমিতে সর্বোচ্চ 2 বার ফসল উৎপাদন করা সম্ভব, কিন্তু আমরা পারি একটি জমিতে সারা বছর ফসল উৎপাদন করতে? বাগেরহাটে যেহেতু লোনা মাটি, সেজন্য তুমি দুটার কথা বলছো। তুমি যদি দিনাজপুর বা পঞ্চগড় থেকে আসতে তুমি দুটার কথা বলতে না, ওখানে
3টা এমনকি 3.5টা ফসল হচ্ছে, সারা বছরই ফসল হচ্ছে। এই আমন করছে, তারপরে আলু করছে, তারপরে বোরো করছে, আবার আউশ করছে, বা মাঝখানে অল্প একটু সময় পেলে সেখানে মানে সবজি করছে। কাজেই 3টা কেন, সারা বছর জমি সবুজ রাখার মানে ব্যবস্থা ইতোমধ্যে আমাদের দেশের কৃষকরা আয়ত্ত করে ফেলছে, এবং তারা পাট করছে, আবার ধান করছে। এরকমভাবে অর্থ করে পাট বিক্রি করে একদিকে তার পয়সা হচ্ছে, ধানেও এখন মোটামুটি মানে ভালো পয়সা হচ্ছে। জমি তো এখন খালি থাকে না, জমি কোথায় পড়ে থাকে, বরং জমিরে একটু বিশ্রাম, জমিও মাঝে মধ্যে একটু বিশ্রাম চায়। আমরা কিন্তু আমাদের প্রয়োজনে জমিরে সেই বিশ্রামটুকু দিতে অনেক সময় পারি না। সারা বছরই সে কিন্তু আমাদের জন্য ফসল দিয়েই চলে, আমাদের খাবার জোগায়েই চলে। এটা পারা সম্ভব, আমরা করছি তো। কিন্তু দক্ষিণে যেহেতু লবণাক্ততা আছে, আর ওই জলোচ্ছ্বাস, বর্ষাকালটা তো খুব বিপদ সংকুল যে সময়, সেই জন্য অনেক কিছু কৃষক একটা কিছু করে, ধরো ধানটা পাকবে ঠিক এই সময়, ওই যে আশ্বিন মাসের ঝড়টা আসলো বা কার্তিক মাসের ঝড় আসলো, সমস্ত ধানটা ঝরে গেল। অনেক সময় সে হতাশ হয়ে দেয়, বলছে দরকার নেই, জমি পড়ে থাকুক, কেননা সে যে টাকাটা ব্যয় করলো সেই টাকাটা তো ফিরে মানে তার খাবারও জোগাড় হলো না, টাকাটা ব্যয় হলো, এবং এই লোকসান পোষায় উঠতে তার আরও অনেক বেশি মানে কষ্ট করতে হলো। কাজেই এই তবু আমরা চেষ্টা করছি যে মানে এই প্রতিকূল পরিবেশেও লবণাক্ততা, এটা যাতে মাটি লবণাক্ত হয়ে গেলে, শীতকালে ঝড় নাই কিন্তু মাটি লোনা, ওই লোনা মাটিতে যাতে ধান হয় সেই ধরনের